In the name of Allah, the entirely merciful, the especially merciful. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দ্য উইন্ডো আওয়ারের নতুন এপিসোড ইংলিশ আওয়ার আপনাদেরকে জানাচ্ছি আমি স্বাগতম। আজকের এপিসোডে আমরা শিখব ইংরেজি গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস, যাকে ইংলিশ গ্রামারের সোল বলা হয়, আবার ইংলিশ গ্রামারের জননীও বলা হয়, সেই টেন্স সম্পর্কে। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং দেখতে থাকুন উইন্ডো আওয়ার এ ওয়ে অফ লার্নিং। লেটস বিগিন। আসুন শুরুতেই জেনে নেওয়া যাক টেন্স কাকে বলে। টেন্সটা কি আসলে? টেন্সটা মূলত টেন্স শব্দটাই এসেছে ল্যাটিন একটা শব্দ টেম্পোস থেকে, যার অর্থ হচ্ছে টাইম। অর্থাৎ টেন্স অর্থ হচ্ছে টাইম। কিসের টাইম? সেটা হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়। তো টেন্সের সংজ্ঞাকে যদি আমরা এইভাবে বলি যে টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব, অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময়কে বলা হয় টেন্স। অর্থাৎ কোনো কাজ সংগঠিত কখন হলো সেটার যে সময়টা, সেই সময়টাই হবে টেন্স। যেমন আমি একটা কাজ যদি বলি আমি খাই, এটাকে আমরা এভাবে বলতে পারি আমি খাবো। আবার আমরা বলতে পারি আমি খেয়েছিলাম। তাহলে এই তিনটা বাক্যে আমি খাই, আমি খাবো, আমি খেয়েছিলাম, তিনটা বাক্যের মধ্যে ভার্ব কিন্তু একটাই, সেটা হচ্ছে খাওয়া। তো একবার বলেছি আমি খাই, আর একবার খেয়েছিলাম, আর একবার খাবো। তার মানে এই যে তিনটা সেন্টেন্সের মধ্যে খাওয়া কাজটাই, ভার্ব হচ্ছে খাওয়া। তো এটাকে আমরা তিনটা সময়ের প্রেক্ষিতে ভাগ করেছি। খাই যদি বলা হয় তাহলে বোঝা যাবে সেটা এখনকার কথা বলছি, আপনি বর্তমানের কথা। যদি আমি বলি খাবো, তবে সেটা হবে ভবিষ্যতের কথা, যেটা আমি এখনও খাইনি, খাবো। অ্যান্ড দ্য লাস্ট পার্টস খেয়েছিলাম, যে আমি খেয়েছিলাম, তার মানে এটা আমি খেয়েছিলাম সেটা আগের কথা, অতীতের কথা। এই যে সংগঠনের যে সময়টা, খাওয়া কাজটা তিনটা সময় সংগঠিত হলো, এই যে সংগঠনের যে আলাদা আলাদা সময়, সেটাই হচ্ছে কি টেন্স। সো টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি আবার বলছি, টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকেই, তিনটা টেন্সের প্রত্যেকটা অংশকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রতিটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যাবে। সেটা হচ্ছে ইনডিফিনিট অর সিম্পল, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, ইনডিফিনিট, এটাকে আবার সিম্পলও বলা হয়, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রত্যেকটা টেন্সকে এই চার ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সকেও আমরা এই চার ভাগে ভাগ করতে পারবো, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করতে পারবো, আবার ফিউচার টেন্সকেও আমরা এভাবে চার ভাগে ভাগ করতে পারবো। প্রেজেন্ট টেন্সের চার ভাগ তাহলে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সের চার ভাগ হবে এইভাবে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সকে এইভাবে চার ভাগে ভাগ করা যাবে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই মূলত চার চার চার, অর্থাৎ আমাদের টোটালি টেন্সকে আমরা 12টা ভাগে ভাগ করতে পারি। এই 12টা প্রত্যেকটা ভাগের যেমন আলাদা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা ভাগেরই আলাদা ডেফিনেশন আছে। তো আমরা ধাপে ধাপে সেগুলো শিখব। তো আজকে আমরা শুধুমাত্র প্রথম টেন্স, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্স সম্পর্কে শিখব, সেটার ডেফিনেশন, স্ট্রাকচার এবং অবশ্যই কিছু এক্সাম্পলের সাথে। তো চলুন শুরু করা যাক। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আমরা শিখি, এটার ডেফিনেশনটাকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে পাবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম or habitual fact or the eternal truth। অর্থাৎ বর্তমানকালের কোনো কাজ অথবা অভ্যাসগত কোনো কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইটারনাল ট্রুথ, অর্থাৎ যদি চিরন্তন সত্য, এই তিনটা জিনিস বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম or habitual fact or eternal truth। বর্তমানের কোনো কাজ, অভ্যাসগত কোনো কাজ অথবা চিরন্তন কোনো সত্য বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমরা এরকম পাবো যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বলতে এখানে বোঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস
এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এখন এই এক্সটেনশনটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে আমরা পাবো অবজেক্ট প্লাস এক্সটেনশন। তার মানে এক্সটেনশনের মধ্যে ভার্ব ছাড়া এরপরে যেই অংশটুকু আছে সেটা এক্সটেনশন, আর এই এক্সটেনশনগুলোর মধ্যে যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটা ভার্বের পরেই আসবে। তো এটাকে আমরা সুতরাং এইভাবে আমরা প্রথম থেকে বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস এক্সটেনশন যদি থাকে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ভার্বের পরে বসবে, আর যদি না থাকে তাহলে সেটা বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা নাই তো নাই, না থাকলে তো কিছুই নাই। তারপরে এই অবজেক্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই অবজেক্ট এক্সটেনশনের কাতারে পড়বে, যেটুকু থাকে সেটাকে আমরা পরে লিখব। তো এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলছি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো আমরা জানি যে পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো প্রত্যেকটা পার্সনকে আবার 2টা করে নাম্বারে ভাগ করা যায়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আর যদি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে তো ভার্বের শেষে কিছু যোগ করতে হবে না। আমরা শিখে ফেললাম এখন স্ট্রাকচার। তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। আমরা বোর্ডে একটা একদম সহজ একটা সেন্টেন্স দেখছি যেটা আমরা সবাই জানি। এই সেন্টেন্সটা আমরা সবাই পড়েছি যে আমি ভাত খাই, এবং এটা আপনারা বলতে পারেন যে এত সহজ সেন্টেন্স কেন। তো এই সহজ সেন্টেন্স দিয়ে আমরা শুরু করলাম। তো আমরা এই আমি ভাত খাই, আমি জানি যে আপনারা অনেকেই এটার ইংলিশটা পারেন যে আমি ভাত খাই, এটার ইংলিশ হচ্ছে আই ইট রাইস। তো এটা কেন এরকম হলো, আই ইট রাইসটা কেন হলো সেটা আমরা স্ট্রাকচারাল ওয়েতে দেখবো, যে আমরা বলেছি স্ট্রাকচারাল ওয়েতে দেখবো। তো আমাদের স্ট্রাকচারটাকে যদি আমরা একটু মনে করি তাহলে আমরা প্রথমে কি দিতে হবে আমাদের, যদি আমরা এটাকে স্ট্রাকচারালভাবে দেখি তো প্রথমে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কোনটা, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে দিতে হবে কোনটা, ভার্ব। ভার্ব হচ্ছে মানে এখানে কাজ যেটা, আমি ভাত খাই, তো এখানে ভার্ব হচ্ছে খাই। তারপরে আমাদেরকে দেখতে হবে অবজেক্ট, মানে বাকি অংশ যেটা এক্সটেনশন অংশ। তো এখানে একটা জিনিসই আছে সেটা বাদ, এটাকে আমরা এক্সটেনশনের কাতারে ফেলবো, যেহেতু আর 2-3টা শব্দ নাই তো কোনটা অবজেক্ট এটা আমাদের যাচাই করা দরকার নেই। সাবজেক্ট, ভার্ব এবং এখানে এক্সটেনশন আছে সেটা হচ্ছে ভাত। তো আমরা এখন এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি। তো প্রথমেই আমাদেরকে দিতে হবে, যেহেতু আমরা বলছি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, তো আমরা লিখবো আই। তারপরে আমরা বলেছি সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা ছিল এখানে খাই, তো খাইয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, ইট, আই ইট। এরপরে বাকি কি থাকলো, ভাত, রাইস, আই ইট রাইস। এই হচ্ছে আমি ভাত খাই, ইংলিশ হচ্ছে আই ইট রাইস। এটা আমরা সবাই জানতাম, কিন্তু এটা কিভাবে হয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানতাম না। দেখুন এখানে সাবজেক্ট ছিল প্রথমে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, বা এখানে এক্সটেনশনের মধ্যে অবজেক্ট আছে। তো এখানে একটা মূলত যদি এখানে একটা ওয়ার্ড ছিল বা, তো এখানে যদি 3-4টা ওয়ার্ডও থাকতো এক্সটেন্ড হিসাবে, ওইখানে অবজেক্ট ধরতে অনেকের হয়তো আমাদের সমস্যা হতো। তো আমি একটা সিম্পল একটা ট্রিক শিখিয়ে দেই যেটার সাহায্যে আমরা সহজেই অবজেক্ট ধরতে পারবো। তো অবজেক্ট ধরার জন্য আমাদেরকে ভার্বটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সের পুরো সেন্টেন্স যেটা থাকবে, অনেক বড় সেন্টেন্স যদিও থাকে, ওই সেন্টেন্সটার ভার্বটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পেয়ে যাব। তো এখানে অবজেক্ট যদি খোঁজার জন্য, যদি আমরা জানি ভাত অবজেক্ট কীভাবে আসলো, দেখুন খাই। এখন এই খাই এই কাজটাকে আমরা প্রশ্ন করি, কি খাই, আনসার কি আসলো, ভাত। তার মানে ভাতটা এখানে কি, অবজেক্ট। কি খাই, ভাত, অবজেক্ট। এখন যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করি, এই সেন্টেন্স দিয়ে উত্তর পাবো না, তো আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি যে আমি তোমাকে একটি বই দিয়েছি, বা আমি তোমাকে, সরি এটা তো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, আমি তোমাকে একটি বই দেই। তো আমি তোমাকে একটি বই দেই, তাহলে এখানে ভার্ব হচ্ছে দেই, কি দেই, একটি বই, অবজেক্ট। কাকে দেই, তোমাকে দেই, আরেকটা অবজেক্ট। তো এখানে 2টা অবজেক্ট থাকলো, ডাবল অবজেক্ট থাকলো। তো ওই রকমভাবে আমাদের যদি অবজেক্ট আমাদের ধরতে হয় তাহলে আমাদের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে যেহেতু আমাদের ভার্বের পরে একটা ওয়ার্ডই ছিল এক্সটেনশন আকারে, এটা আমি রেখে দিয়েছি, এত টেনশন। দেখুন আমি একটা বোর্ডের সেন্টেন্স লিখেছি, সে আমাকে খুব পছন্দ করে, সে আমাকে খুব পছন্দ করে।
হ্যাঁ, এখানে আমাদের সেন্টেন্স যদি আমরা এইভাবে সাজাতে যাই, এটাকে যদি আমরা ইংলিশ ট্রান্সলেট করতে চাই, তাহলে আমরা প্রথমে যেটা আমরা স্ট্রাকচারে বলেছি, প্রথমে আমাদেরকে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে সে, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে পছন্দ করা, পছন্দ করা। ভার্বটাকে যে কাজটা যে করে সেই তো সাবজেক্ট। পছন্দ করা কাজটা কে করলো? সে। তো সে হচ্ছে সাবজেক্ট, পছন্দ করা হচ্ছে ভার্ব। তারপর আমরা বলেছি অবজেক্ট যদি থাকে, এখানে অবজেক্ট আছে কিনা আসুন একটু দেখি। তো অবজেক্ট বের করার জন্য আমরা যেটা বলেছি, ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো ভার্ব হচ্ছে এখানে পছন্দ করা। কাকে পছন্দ করে? আমাকে পছন্দ করে। তাহলে আমাকে আমরা কি পেয়ে গেলাম? অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। আর তাহলে খুব যেটা, এটাকে আমরা কি রাখবো? এক্সটেনশনের অংশ। তাহলে সে আমাকে খুব পছন্দ করে। এখানে সাবজেক্ট হচ্ছে সে, অবজেক্ট হচ্ছে আমাকে, এক্সটেনশন হচ্ছে খুব এবং পছন্দ করে, এটা হচ্ছে ভার্ব। এখন আসুন এটাকে আমরা স্ট্রাকচারাল ওয়েতে সাজিয়ে ফেলি। প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে, সে ইংলিশ শি অথবা হি। তো আমি শি দিলাম। শি পছন্দ করে, লাইক। তো আমরা বলেছিলাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করে দেব। তো এখানে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা ভার্ব এখানে লাইকের শেষে আমরা এস যোগ করে দিলাম, শি লাইকস। এখন সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম, তারপরে আমরা কি আনবো? অবজেক্ট আনবো। অবজেক্ট কি আছে? আমাকে। আমাকে ইংলিশ হচ্ছে মি, শি লাইকস মি। এখন খুব, এটাকে আমরা লিখতে পারি এভাবে, ভেরি মাচ, খুব পছন্দ করে। শি লাইকস মি ভেরি মাচ, সে আমাকে খুব পছন্দ করে বা আমাকে অনেক পছন্দ করে। তো আমরা ডেফিনেশনে দেখেছিলাম যে তিনটা পার্ট, বর্তমানে কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ। তো আমরা এখন একটা অভ্যাসগত কাজ দেখব, হ্যাবিচুয়াল ফ্যাক্টের একটা উদাহরণ দেখব। সে নিয়মিত বিদ্যালয়ে যায়। নিয়মিত, সে নিয়মিত বিদ্যালয়ে যায়, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এইখানে আমার আগের যে নিয়মটা, এখানে ভার্বটা কি? যায়, এটা হচ্ছে ভার্ব। এবং সাবজেক্ট কে যায়? সে যায়, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে এখানে দেখুন তো অবজেক্ট আছে কিনা? যায়, কি যায়? কি যায়? উত্তর নাই। কাকে যায়? উত্তর নাই। তার মানে এই সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকে না। এই কারণে আমি বলেছিলাম যে স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের শেষে ইফ এনি লেখা, অর্থাৎ যদি অবজেক্ট থাকে, না থাকলে তো আমরা দিতে পারবো না। যদি থাকে, তো এখানে অবজেক্ট নাই, অবজেক্ট না থাকলে তো নাই। এরপরে এই নিয়মিত যে আর বিদ্যালয়, এটা হচ্ছে কি? এক্সটেনশনের অংশ। তো এখন আসুন আমরা স্ট্রাকচার ওয়েতে এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে ফেলি। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? সে, হি। যায়, যায় ইংলিশ কি? গো। তো আমরা বলেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। হি গো, তাহলে হি এখানে কোন পারসন? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই গো এর শেষে কি যোগ করতে হবে? এস বাই এস। তো গো এর শেষে আমরা যোগ করব ই এস। তো হি গোস, কোথায় যায়? বিদ্যালয়ে যায়, টু স্কুল। বিদ্যালয়ে যায় নিয়মিত, নিয়মিত ইংলিশ হচ্ছে রেগুলারলি। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। তো এইখানে যেহেতু অবজেক্ট নাই, সুতরাং আমরা অবজেক্ট আনিনি। স্কুল, স্কুলে যায়, কোনো কিছুর দিকে বোঝালে টু বসে, টু স্কুল। নিয়মিত ইংলিশ হচ্ছে রেগুলারলি। অ্যাডভার্বটাকে আমরা সবসময় সেন্টেন্সের শেষে রাখার চেষ্টা করব। অনেক সময় আগে বসে, তবে নর্মালি আমরা এটাকে শেষে রাখার চেষ্টা করব। গোস টু স্কুল, প্লেস, প্লেসের পরে আমরা এই রেগুলারলি বা এভরিডে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, এইগুলোকে আমরা একদম লাস্টে রাখার চেষ্টা করব। তো এটা ছিল একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের এক্সাম্পল। চলুন আমরা এখন একটা ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ, যেটাকে আমরা বলেছি চিরন্তন সত্য, এরকম একটা এক্সাম্পল দেখি। আমরা এখন একটা ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ বা চিরন্তন সত্যের একটা উদাহরণ দেখব। সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো আসলে চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে কোন ধরনের সত্য? যেটা হচ্ছে সেই আগেও সত্য ছিল, এখনও সত্য আছে, ভবিষ্যতেও সত্য থাকবে। অর্থাৎ এই কাজটা আগে যেমন হয়ে আসছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সূর্য পূর্ব দিকে উঠতো, এখনও উঠে, সামনে উঠবে। এগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তো এই চিরন্তন সত্য সেন্টেন্সগুলো সবসময় কি টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এখন আসুন এটাকে যদি আমরা একটু আগের নিয়মে একটু ট্রান্সলেট করি, কীভাবে হবে? প্রথমে আমরা কি দেখব? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? সূর্য, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? উঠা, উঠে, এটা হচ্ছে ভার্ব।
এবং এই পূর্ব দিকে এটা হচ্ছে কি এক্সটেনশন, এখানে অবজেক্ট থাকবে না, উঠে এখানে কে উঠে, সূর্য উঠে, কি উঠে বা কিভাবে উঠে এটার উত্তর নাই, সুতরাং এখানে অবজেক্ট নাই। তো সূর্য পূর্ব দিকে উঠে, এটাকে যদি আমরা এখন ট্রান্সলেট করি তাহলে প্রথমে আমরা যেহেতু বলছি স্ট্রাকচারে সাবজেক্ট বসে, তো সাবজেক্ট হিসাবে আছে এখানে সূর্য। তো সূর্য ইংলিশ হচ্ছে দ্য সান, সূর্য। এখন আমরা সাবজেক্টের পরে কি দিব, স্ট্রাকচারের মধ্যে ছিল সাবজেক্টের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম ছিল উঠে, RISE। এখন যেহেতু দ্য সান সূর্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব, রাইজেস। এখন এক্সটেনশন পূর্ব দিকে, পূর্ব দিকে মানে কি ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে অনেকের, যা আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ করব, তো কখন এস যোগ করব ভার্বের শেষে আর কখন ইএস যোগ করব। তো এখন এটা জিনিস দেখতে হবে, যদি ভার্বের শেষে, ভার্বের শেষে যদি ভার্বের শেষে ও থাকে অথবা এস থাকে অথবা SH থাকে অথবা CH থাকে অথবা X থাকে, তাহলে আমরা ES যোগ করব, আর অন্যথায় আমরা নর্মালি S যোগ করব। ও থাকলে, ভার্বের শেষে ও থাকলে আমরা যোগ করব কি ES। কোন ক্ষেত্রে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার না হয় তাহলে কিন্তু আমাদের এই চিন্তাটাই আসবে না, এস বাই এস, সেখানে ও থাকুক মন চাই এস থাকুক, ঠিক আছে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এই নিয়মটা যে ও এস 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 থাকলেই যে আমরা শেষে ইএস যোগ করে দেবো, এটা না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে এস বা ইএস, যে বললাম এস বা ইএস, কখন এস কখন ইএস একটা কনফিউশন থাকতে পারে। তো আমরা বলেছি যদি ও এস 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 সি এস এক্স থাকে তাহলে আমরা ইএস যোগ করবো, অন্যথায় এস যোগ করে দিব। আমরা এতক্ষণ তো দেখলাম যে কিভাবে একটা সেন্টেন্সকে ইংলিশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে কীভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়। এখন আসুন আমরা দেখে নিই, এতক্ষণ যেটা দেখলাম সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স ছিল। এখন একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসারেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা কোয়েশ্চেন সেন্টেন্স অথবা নেগেটিভ স্টেটমেন্ট আমরা চেঞ্জ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের যেটা নর্মালি আমরা সবাই তো জানি, এটা সেন্টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন সেন্টেন্স মূলত শুরু হয় অক্সিলারি ভার্ব দিয়ে। কোয়েশ্চেন সেন্টেন্স মূলত শুরু হয় কি দিয়ে, ডাবলস কোয়েশ্চন দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে। তো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে। এখন আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, আমরা স্ট্রাকচারটা যদি দেখি সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তো যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে অবশ্যই, কারণ আমরা কোয়েশ্চেন করতে গেলে অথবা নেগেটিভ স্টেটমেন্ট দিতে গেলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব ছাড়া আমরা পারবো না। তো এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে। মনে রাখতে হবে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় যদি আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, কোন কোন ক্ষেত্রে, কোয়েশ্চেন অথবা নেগেটিভ করতে গেলে যদি আমরা ওই অক্সিলারি ভার্বটা আমাদের আনতেই হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, সেখানে আমরা কী আনবো, ডু অথবা ডাস আনবো। আবার বলছি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটাকে কোয়েশ্চেন অথবা নেগেটিভে রূপান্তর করতে হয়, কোয়েশ্চেন করতে হয় অথবা নেগেটিভ কোনো স্টেটমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাস আনবো। যেহেতু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমরা ডু অথবা ডাস আনবো। তো কনফিউশন আরেকটা আছে, এখানে ক্লিয়ার করে দেই যে কখন ডাস কখন ডু। ডাস আনবো যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা ডাস আনবো, আর যদি এস বা ইএস ভার্বের শেষে না থাকে তাহলে আমরা ডু আনবো। তো এক্ষেত্রে আমাদের যে সেন্টেন্সটা আছে আই ইট রাইস, এখন এটাকে যদি আমরা কোয়েশ্চেনে রূপান্তর করি, কোয়েশ্চেন করিটার যে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব, কোয়েশ্চেন সেন্টেন্সটা অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে কোয়েশ্চেন সেন্টেন্স কীভাবে করতে হয়, এটা তো অবশ্যই হয়তো আপনারা জানেন যে প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হয়। তো আই ইট রাইস, এখানে ইট, ইট হচ্ছে ভার্ব, ভার্বের শেষে কিন্তু এস নাই, তো এস যেহেতু নাই সেহেতু আমরা ডাস না এনে আমরা কী আনবো, ডু আনবো। তার প্রথমে আমরা ডু আনলাম, ডু, তারপর আমাদের সাবজেক্ট আই, তারপর বাকি অংশ ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আই ইট রাইস আমি ভাত খাই, এটাকে কোয়েশ্চেন করলাম, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। তো প্রথমে আমরা কি আনলাম, অক্সিলারি ভার্ব,
তারপর অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা ডু বা ডাজের ব্যবহার করেছি। তো এটাকে যদি আমরা নেগেটিভ রূপান্তর করি, নেগেটিভ করতে গেলে আমাদের প্রথমেই সাবজেক্ট আই এবং এই আমরা বলেছি অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডু অথবা ডাজ। তো এখানে যেহেতু এসভিএস নেই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তো এসভিএস আনার কোনো দরকার নেই, সুতরাং আমরা কি আনবো এখানে ডু। তো আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। দেখুন আই ইট রাইস এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম, আই ইট রাইস আমি ভাত খাই। এটাকে যদি আমরা কোয়েশ্চেনে রূপান্তর করি তাহলে ওটা হবে ডু আই ইট রাইস, এটাকে যদি নেগেটিভ করি তাহলে কী হবে, আই ডু নট ইট রাইস অথবা আই ডোন্ট ইট রাইস। এখন আসুন এক্সাম্পল দেখি, আমরা ডাজের একটা ব্যবহার দেখি। ডাজের ব্যবহার যদি আমরা দেখি তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। এই সেন্টেন্সটাকে আমি একটু সাজাতে পারি এইভাবে, হি দিতে পারি এখানে, হি ইটস রাইস। এখন এইখানে আমরা এস পেয়ে গেলাম, এটা অ্যাফার্মেটিভ ফর্ম, অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ ফর্ম। এবং এটাকে যদি আমরা কোয়েশ্চেন ফর্মে নিয়ে যাই, কোয়েশ্চেন সেন্টেন্স বানাই, তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব আনবো। তো যেহেতু এখানে ইটস এর শেষে এস আছে, ইট এস আছে, সুতরাং এখানে আমরা কি আনবো, ডাস। এস থাকলে ডাস আর এস না থাকলে ডু। তো ডাস, তারপরে সাবজেক্ট হি, বাকি অংশ লিখে দিই, ইট রাইস, ডাস হি ইট রাইস। এখানে একটা লক্ষ্য করার বিষয়, এখানে ইটস ছিল, এখানে আমরা ইট লিখেছি কারণ এই এসটা ডু এর সাথে গিয়ে ডাস হয়ে গেছে। ডাস আনার কারণে আমাদের এই এসটা এখান থেকে তুলে দিতে হবে। কেউ যদি আমরা ডাস দিই অথবা আবার এখানে এসও রেখে দিই, ডাস হি ইটস রাইস, এইরকম সেন্টেন্সটা ভুল হবে। আমরা লিখবো কি, ডাস হি ইটস রাইস। এখন এটাকে যদি আমরা নেগেটিভ স্টেটমেন্টে রূপান্তর করি, একদম সহজ, হি সাবজেক্ট দিব, তারপরে আমাদের যেহেতু এখানে ডু আনতে পারবো না এসের জন্য, তো আমরা কি আনতে হবে, ডাস, হি ডাস, তারপরে নট দিলাম, হি ডাজ নট, বাকি অংশ ইট রাইস। ইটের সাথে এস রাখবো না কারণ এখানে আমাদের কি নেই, এখানে আমাদের যেহেতু ডাজ আছে, ডাজ যেহেতু এনেছি, সুতরাং ইটের সাথে আমরা এস রাখতে পারবো না। হি ইটস রাইস, এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি, ডাজ হি ইট রাইস। এটা যদি আমরা নেগেটিভ করি, হি ডাজ নট ইট রাইস, হি ইটস রাইস, ডাজ হি ইট রাইস, হি ডাজ নট ইট রাইস। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের একদম অ্যাসার্টিভ ফর্ম। এটাও অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ এটা অ্যাফার্মেটিভ ফর্ম, আর এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। হি ইটস রাইস, এটাকে নেগেটিভ করলে হবে হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। আর এটাকে যদি আমরা কোয়েশ্চেনটা রূপান্তর করি, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। তো এই হলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। টেন্সের যেহেতু অনেকগুলো পার্ট আছে, আমরা টেন্সের অনেকগুলো পার্ট করব। এবং যারা ইংলিশ শিখতে চান অথবা যারা ইংলিশ শিখছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হবে। আশা করি সবাই দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আছে আপনাদের যারা শিক্ষার্থী যদি কেউ থাকে, অবশ্যই তাদেরকে এই চ্যানেলটা অবশ্যই রিকমেন্ড করবেন। আল্লাহ হাফেজ।